নমস্কার। আমি বলেছিলাম যে আমার নিজস্ব ভিডিও পোস্ট করব, নিজস্ব আমার নিজের জীবনের, হ্যাঁ, বিবাহিত জীবনের, হ্যাঁ, যেটা থেকে আমি মুক্তি পেতে চাই। এটাতে আপনাদের সাহায্য চাই। আপনারা এই ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। আমি ন্যায় বিচার চাই। আমি এইটাতে কোনো ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি যা চলে এসছে এতগুলো বছর ধরে, 18-19 বছর ধরে, সেটা যেন আর না হয়। আমি চাই শান্তভাবে, মিউচুয়ালিভাবে এই বিবাহিত জীবনটা যেন শেষ হয়ে যায়। আর আমি পাচ্ছি না, আমি অসুস্থ, হয়তো এর মধ্যেও আমার শেষও হয়ে যেতে পারি, আর রিলিফ পেলেও হয়তো বেঁচে যেতে পারি। আমার বিবাহিত জীবনে অনেক অশান্তি, হ্যাঁ, তার জন্যে আমার শ্বশুরবাড়ির লোক 70% দেয়, এবং যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে ধরবো 30% দেয়। 70-30 ভাবে ভাগ করব, হ্যাঁ, কারণ সে এক ধরনের অসুস্থ ব্যক্তি। হ্যাঁ, আমি পুরো প্রথম থেকে বলি, এটা আমি অনেকগুলো পার্টে দেখাবো। দয়া করে আপনারা আমার একটু হেল্প করুন। আমি যে যে জায়গাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, হ্যাঁ, এইগুলোতে একটু বেশি করে একটু এগুলো শেয়ার করুন। এই জায়গাগুলোতে যারা এই আমাকে অত্যাচারের মেন হ্যাঁ, তারা ওই সব জায়গায় থাকে। কলকাতাতেও থাকে, সব জায়গাতেই আছে। সব জায়গায় একটু ছড়িয়ে দিন শেয়ার করে, হ্যাঁ, আর সাবস্ক্রাইব, ফলো করুন, হ্যাঁ, সবগুলো যেন আপনারা দেখতে পারেন। আমি এক একটা পার্টে দেবো, কারণ অনেক বড় আমার জীবনের ঘটনা তো, এত বছরের। আমার ছেলেকে নিয়ে ভুক্তভোগী, অনেক ভদ্রতা করলাম জানেন, কিন্তু কোনো ফল পেলাম না। দেখছি ভদ্রতার ফল পাওয়া যায় না। ওরা কোনো কেয়ারই করলো না, ডোন্ট কেয়ার। বিয়ে দিয়েছে সব দায়িত্ব নিয়ে, কিন্তু কেউ কোনো কেয়ার করলো না, বরং আমাকে অপমান করে গেল, করে মানে যা তা করে গেল। কিন্তু কোনো এই যার সঙ্গে বিয়ে হয়েছে সে তো কোনো কিছুই করবে না, তাদের কথায় ওঠে বসে। এখনও পর্যন্ত এত বছর বিয়ে হয়েছে, কারণ সে তো মেন্টালি, যেটা আমি দেখেছি, শুনেছি, এতদিন জানি, যেটা ওকে দেখেছি, ও মেন্টালি, ফিজিক্যালি কম, যেটা, হ্যাঁ, ও অসুস্থ, ও সাইকো পেশেন্ট এক ধরনের বলতে পারে। তার সঙ্গে নাকি ওর মাথারও ঠিক ছিল না, ও নাকি শকও নিচ্ছে, নার্ভের প্রবলেমও নাকি ওর আছে, নানান রকম। আমিও খুব অসুস্থ ছিলাম বিয়ের আগে, কিন্তু আমি পরিষ্কার করে বিয়ের সম্পর্ক, একটা পবিত্র সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, আমি কিন্তু সব বলে দিয়েছিলাম বিয়ের আগে। ওকে সব বলে দিয়েছিলাম যে আমার এরকম এরকম। তখনও বলেছিল না কোনো অসুবিধা নেই, হ্যাঁ, তখনও মন খুলে পারেনি, কারণ ও আজ পর্যন্ত কোনো কথাও নিজের মন থেকে বলতে পারে না, একটা কথা বলতে পারে না, একটা লিখতে পারে না, বাংলা লিখতে পারে না, ইংলিশটা উল্টো পাল্টা লিখে। যাই হোক, বিরাট বড় ডেজিগনেশন দেখিয়েছিল, এরকম কাজ করে, পার্মানেন্ট ডিউটি। আমার বাড়ির লোকেরা তাই দিয়েছিল, হ্যাঁ, কারণ বাবা নেই, মা ছিল, আর দিদি জামাইবুড়া মিলে, দিদি বোন এরা মিলে দিয়েছে। যাই হোক, এত অবিশ্বাস, ঠগ, এত জোচ্চোর লোক, এদের আমি মানে ভাবতে পারিনি। অনেক বছর এদের সঙ্গে ভদ্রতা করলাম, কিন্তু আর না পেরে এটা আমি করতে বাধ্য হলাম। কারণ আমি আইন, আদালত, কেস করেছি, আমার অসুস্থ হসপিটালে ভর্তি হওয়ার জন্য কেসটা পুরোটা হ্যান্ডেলিং করতে পারলাম না, হ্যাঁ। তারপরে থানায় করেছি, ওমেন থানায়, ওর ভাইকে পাঠিয়েছি, থানা, পুলিশ সব করেছি, কিন্তু আমি পারছি না, আমার বাড়ির লোকেরা পেরে উঠছে না, সমানে বরাবর, হ্যাঁ। এত অত্যাচার ওর, লোকটা আমাদের প্রতি, ভাবতে পারবেন না, এতগুলো বছর। আর এইখানেই বাপে থাকবে, এতবার বলে এসছি দাদাদের, কিন্তু শুনবে না। আমি জানেন অনেক বছর সিঁদুর পরি না, বাইরে দেখাবার জন্য, একবার ছেলের জন্য পড়তে হয়, ওকে দিয়ে সিঁদুর মুছিয়ে দিচ্ছি, শাখা, পলা, লোয়া সব খুলে দিচ্ছি। আমি নিজে সাজি না, সব একটা সদবার সাজি না, কানের পরি না, নাক ছেপে না, কিচ্ছু পরি না, হাড় পরি না, সব খুলে দিচ্ছি, হ্যাঁ। কেন? শুধু সিঁদুরটা দেখাতে হবে, ছেলের ভবিষ্যৎ, হ্যাঁ, ছেলেকে নিয়ে বাইরে যাতায়াত করে, ছেলে এখন থেকে আমার খারাপ লাগবে, আমার জন্যে ছেলের চারদিকে বন্ধু মহলে একটা করতে হবে। তো যাই হোক, কিন্তু আর ভাবলে চলছে না, ছেলেকে নিয়েও আমি ভাবতে পারছি না, ছেলের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ,
কিন্তু কি করব, আমার বিয়ে হয়েছে, আমি মাদের বলেছিলাম 5 ভাই বিয়ে করব না, আর আমার ভাগ্যে 5 ভাই জুটেছে। আর আমাদের বাড়ি পুরুলিয়ার লোকেদের সঙ্গে বিয়ে দেয় না, কিন্তু জানি না কেন, কোনো কারণ হতে পারে। তো আমার বিয়ে হয়েছে পুরুলিয়াতে। আপনাদের সঠিক জায়গাটা বলছি না, আপনারা ঠিক বুঝে যাবেন। আমার বিয়ে হয়েছে যেরকম বলছি পুরুলিয়াতে। হ্যাঁ, পুরুলিয়ার বাসে করে গেলে 1.5 ঘন্টা লাগে, আর ট্রেনে গেলে 1 ঘন্টা লাগে। ঝাড়খণ্ড বর্ডারে রাঁচি রোডের উপরে ওইখানে আমার শ্বশুরবাড়ি ছিল। এখন তো আমি অনেক বছর সিঁদুর টিঁদুর মুছে দেওয়াতে আমি আর শ্বশুরবাড়ি করি মানি না, ওকে বর হিসাবেও মানি না। যাই হোক, সবাই জানে, ওর দাদারা। এবারে আমার বিয়ে হয়েছে ওখানে ভূদেব ব্যানার্জি, সবিতা ব্যানার্জির 5 ছেলে, দীপক ব্যানার্জি, তার ওয়াইফ গৌরী ব্যানার্জি, আলোক ব্যানার্জি, অদিতি ব্যানার্জি, 3 নম্বর অরূপ ব্যানার্জি, মিঠু ব্যানার্জি, ওর ভালো নামটা ঠিক মনে পড়ছে না, আর চতুর্থ হচ্ছেন ইনি, একে ডাক নাম বুড়ু বলেও ডাকে। হ্যাঁ, আর পঞ্চম হচ্ছে স্বরূপ ব্যানার্জি, শম্পা ব্যানার্জি। হ্যাঁ, সবাই পুরো পলিসি করে বিয়েটা দিয়েছে, এমন পলিসি করে সব লুকিয়ে ঢুকিয়ে আমাকে একবারে বলে দেয়নি। আমি অষ্টমঙ্গলে এসে আমার সব সার্টিফিকেট দেখেছি, আমি আজ পর্যন্ত ওর সার্টিফিকেট দেখিনি, কোনো জায়গায় কোনো কাজে ও টিকে থাকেনি। হ্যাঁ, তারপরে ও, আমি তো কথা বলতে পারছি না বেশি, আমার শরীর খারাপ। পুরো হিমুলেট করে রেখেছিল। সমানে ওর বড় বৌদি সমানে বিয়ে ঠিক হওয়ার পরে বলেছিল যে ওকে ফোন করে করে, মানে পুরো মাথাটা মগজ দোলে করে রাখবে, কোনো দিকে যেতে হবে না। ফোন করতো সারাক্ষণ, আমি করতে চাইনি। হ্যাঁ, দিদিদের বলেছিলাম, দিদিকে তারপর প্রেশার দিদি ওর বড় বৌদি সময় না কথা বলুক করে ফ্রি হয়ে যায়। তারপর আমি কথা বলেছি। হ্যাঁ, যাই হোক, আমাদের মনে তো ওইসব পাপ ছিল না। মা তো বাবা নেই, অনেক ছোটোতে মারা গেছেন, আমাদের মানুষ করেছেন, হায়ার এডুকেটেড করেছেন, কিন্তু এরকম জোচ্চুরি মায়ের সঙ্গে কেউ করেনি। হ্যাঁ, যেটা ওরা করলো, ওদেরকে আমি বেশি লম্বা করে করব না, কারণ আপনারও ধৈর্যচ্যুতি হবে। হ্যাঁ, এত আমার প্রতি সব। আর আরেকটা বলি, এই বিয়ের সঙ্গে জড়িত ছিল বাঁকুড়ার পাঁচালের মামা, ওদের মামা বলে, মামা ছিল শিবপ্রসাদ চ্যাটার্জি, ওর ওয়াইফের নামটা আমার ঠিক মনে পড়ছে না, উনিও ছিলেন, উনিও খুব দিগ্গজ, আমাকে নিয়ে অনেক কাণ্ড করেছেন উনি, অপমানে চূড়ান্ত করেছে। কিন্তু আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল সে কোনো প্রতিবাদ আজ পর্যন্ত, হ্যাঁ যেটা বলছিলাম, প্রতিবাদ কোনো রকম করেনি। হ্যাঁ, আর কোনোদিনও করবেও না। হ্যাঁ, ও নানা রকমের এতগুলো বছর আমাদের তো মার ধর কামড়ে ছেলের মাংস বার করে নেয়, সব সময় মারতে আসে, দৌড়ে পালাতে হয়। আমার ভাই মায়ের সঙ্গে এরকম ব্যবহার করে, তারা আলাদা ঘর পর্যন্ত নিজে ভাড়া ছেড়ে দিচ্ছে। ভাইকে একা সংসার চালাতে হয়, ইলেকট্রিক বিল, ট্যাক্স, অনেক কিছু দিতে হয় না, সেইগুলো থেকেও বঞ্চিত। তখন ভাড়া তুলে দিয়ে ওকে একটা রুম দিয়েছে যেখানে থাকতো, কিন্তু সে না, এখানে কিছু বলা যাবে না, কারণ ওর ঘরের স্বাধীনতা যদি ওর নষ্ট না হয়, মানে ওকে স্বাধীনতা দিতে হবে সবসময়। ওর ঘরে তো পায় না, ওর ঘরে সবসময় দাদাদের চোখ রাঙানিতে ওকে চলতে হয়। হ্যাঁ, কিন্তু কি করব, ওর সেটাতে ওর আপত্তি, চোখ রাঙানিতে। এখানে এসে একটা কথা বললে তাকে মারতে যাবে, মানে সে বিভৎস করে রেখেছে এতগুলো বছর। অনেক বলেছি, ও দাদাদের বলেছি, ফোনে বলেছি। আমাকে নিয়ে ওর মামা, যেটা বললাম বাঁকুড়ার পাঁচালে, উনি সালিশি সভা পর্যন্ত করেছিলেন, নালিশি সভা, সালিশি সভা, যাই বলুন, পঞ্চায়েত নয়, 5টা মাথা নয়, সবাই মিলে বসে আমার ছেলের পৈতে দিতে গেছিলাম, ছেলের ওখান থেকে পৈতে দিতে গেছিলাম। একটা তো নেমন্তন্ন করতে দেয়নি, এদিকে বলেছে কিছুতে থাকবো না। যাই হোক, যা হয়ে গেছে পেরিয়ে গেছে। কিন্তু আমি বলছি, সবাইকে নিয়ে, বাচ্চা থেকে বুড়ি থেকে সবাই ঘরে বসে, পাড়া প্রতিবেশী সব দেখছে, পাশে যাদের ঘরগুলো, তারা উঁকি মেরে দেখছে, শুনছে গলিতে এতে। এত লজ্জা লাগছে। আমার ভাইকে আর মা করলাম, তোদের যেতে হবে না, ওদেরকে বারণ করেছি আমি, যে আমার ব্যাপার আমিই ট্যাকেল করবো, তোমরা কেউ ইনভলভ হবে না। দিদিদেরও বলেছি। একটা মা, ভাই আর মা ভিতরে কান ছিল যে আমার মাকে হেনস্থা করাচ্ছে মেয়েকে। সেইখানে মামা আমার বিচার করেছে, কি হয়েছে কিনা তাও বলেছি, ওকে পাঠাবেন না, আমার কিচ্ছু ডিমান্ড নেই, টাকা পয়সা কোনো দিন আজও পর্যন্ত আমি চাই না, শুধু ওদের কাছ থেকে একটা মিউচুয়াল ডিভোর্স চাই, যেটা আপনাদের সাহায্য ছাড়া হবে না। আপনারা যদি চেনেন, যে চিনবেন,
দয়া করে ওদের কাছে কোনো রকম হেনস্থা অপমান থুতুর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, শুধু ওদেরকে একটু বলুন যে ওনাকে ছেড়ে দে, একটা মেয়ে কষ্ট পাচ্ছে, ওকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে ছেড়ে দে, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দিই। ছেলেকে যদি নিতে চায় নিতে পারে, কিন্তু ছেলে মনে হয় যাবে না, কারণ ছেলে অত্যাচারিত না ওর বাবার দ্বারা। আর বাড়ির লোক একটা খবর নেয় না, আমার সঙ্গে ফোন করে না কোনো রকম, না জানে ঘাড়ে পড়বে আবার। হ্যাঁ, ওই ভাইকে গেলে থাকতে, ভাই থাকে না পর্যন্ত, ওইখানে যাব না। এখন আবার নতুন সিস্টেম হচ্ছে, ঘর দখল, অনেক দিন ধরেই হচ্ছে, অনেক বছর ধরে দখল করব, আমার অধিকার চাই। আমি তো সব লিখে দিয়েছি, কোথাও আমি মরে গেলে একটা দানা যেন মেয়ে ছেলেকেও না দেওয়া হয়, একেও না দেয়, আমি সব জায়গায় লিখে দিয়েছি। আমি ভাইকে বলেছি একটা কিচ্ছু দেবে না এদেরকে। আর এদিকে মাও পৈতের সময় বলে এসেছিল যে ওদের আমার আমার ছেলের বিয়ে না হোক, কিছু না হোক, কিন্তু আমি কোনো মেয়ে জামাই নাতি নাতনিকে কোনো একটা দেবো না, বরং দান করে দেবো আমার সম্পত্তি যা আছে। এত লোভী, এত বদমাস, কারণ ওদের তো ঘর নেই, কোনো ঘর নেই, কিছু না, সব লুকিয়ে বিয়ে দিয়েছে। একদম কি বলবো, মানে কিছু বলার নেই, ঘর নেই, দৌড় নেই, নিয়ে লুকিয়ে বিয়ে দিয়েছে। এখন আমি মানে কিছু বলে না, আমার ছেলেকে, আমার প্ল্যান ছিল ছেলেকে একটা ঘর করে দেবো, ওইখানেই থাকবো, কিন্তু সব তো ভাঁওতা, সব ভাঁওতা বরাবর। হ্যাঁ, ওর পৈতের সময় ওর ঠাকুমা কত গল মেজাজে, হ্যাঁ আমার নামে সব আছে, 5টা মাথা এক হোক, তারপর আমি ঘর ভাগ করে দেবো। এখনও ওর ঠাকুমার 5টা মাথা এক হয়নি। 2011 থেকে বলছি, কারণ ও কাজ করতো না কোথাও। আমার দিদি বললো সামনে যেটুকু আছে তোদের, শুনেছিলাম খাপড়ার ঘর দুটো নাকি ওর নিজের ঠাকুমার বা কিছু একটা ওদের শুনেছিলাম। তার মানে সেইটুকু অন্তত যতটুকু হয় ভাগের, অন্তত না তোমাকে একটা দোকান করে দেবো, আমি আর বাবু থেকে যাবো ওইখানে। কিন্তু বা কী জানি কী ব্যাপার জানি না, তা আমি তো ওইদিকে জানি খেলটা কি, ওদের তো কিছুই নাই। হ্যাঁ, মানে সেই কিছু বলার নেই। তারপরে মানে কিছু বলার নেই, মানে ওর বৌদি যত চাল তত মামার আমাকে কি হেনস্থা করেছে। তখনও বলেছিলাম যে আমার ওখানে পাঠাবেন না পৈতের সময়, ওর মামা যখন সালিশি সভা ডেকেছিল সবাইকে নিয়ে, আমাকে কম চূড়ান্ত, ওর আমার যে বিয়ে হয়েছে যার সঙ্গে, সে ওদের দিকটায় বসে হাসছে শুধু, যে ওর বউকে হেনস্থা করা হচ্ছে, সেটাতে ওর কোনো ইয়ে নেই। হ্যাঁ, কি বলবো বলো, তো সেই সব লোকের সঙ্গে থাকা যায়? তো সেইখানেও আমাকে বলে এসেছি বারবার। করোনার সময় বৌদিকে বলেছিলাম, একটা আমার পণ দেওয়া হয়েছিল, তার মধ্যে ফার্নিচারেও টাকা দেওয়া হয়েছিল। হ্যাঁ, বেশি না, খুবই কম এখন, কারণ কিন্তু তখন যেটুকু আমাদের ক্ষমতা ছিল যে সেটুকুর মধ্যেই দেওয়া হয়েছিল। সেই ফার্নিচারটা একটা কিছু দেয়নি, পুরনো খাট, পুরনো কিচ্ছু না। আমি ওর বৌদিকে কতবার বলেওছি যে তখন যদি 5,000 করে 15,000 একটা খাট, ড্রেসিং টেবিল আর একটা আলমারি কিনে দেওয়া হতো, তাহলে কি কোনো ক্ষতি হতো? 5,000 করে ওরা লোককে দেখাবে যেন ওকে বাজারে স্ট্যান্ড করার জন্য ওরা ম্যারেজ হল করে বিয়ে দিল, ওই খরচা করলো, ওই ইয়ের খরচা। হ্যাঁ, যাই হোক, আমার ওইসবের দরকার নেই। এত মামা হেনস্থা করেছে আমাকে। তারপর ওর মামাকে নিয়ে একবার এসেছিলো, তখন ওকে ঢুকতে দিনি ঘরে, জোর করে ঢুকবে। আর বেশি করে আমার এত লজ্জা লাগে, ভাইয়ের সঙ্গে মায়ের সঙ্গে চিৎকার করে আমার সঙ্গে ঝগড়া করে না, আমার লজ্জা। একে তো বাপের বাড়িতে থাকি, তার মধ্যে পাড়া প্রতিবেশী, পাশে দাদাদের, এদের যে কাকিমাদের সব ভাড়াটারা থাকে, জেঠুমা কাকিমাদের, তারা সব শোনে, চারদিকে গল্প আলোচনা করে, এত লজ্জা লাগে, মানে চুপ করো, কিছুতেই শুনবে না। আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি জানেন, কি বলবো। অন্যান্য দিন আরও বাকি পার্টটা বলবো। আপনাদের কাছে শুধু একটু যে আপনারা শুধু এই লোকেদের একটু বলুন, হ্যাঁ, যে আমাকে একটু হেল্প করুন। আপনারা, আমার কিচ্ছু চায় না, টাকা পয়সা কিচ্ছু চায় না, শুধু ওদের হাত থেকে মুক্তি চায়, ওই জল্লাদদের হাত থেকে। এত বাজে একটা ফ্যামিলি, অনেক দিন সহ্য করলাম, ভদ্রতার আশা করলাম, কিন্তু অভদ্র। ওদের সঙ্গে কিছু পারা যায়? ওরা আজকে 2 পয়সা করেছে, তার তো পার্টির দৌলতে, কিছুই নিজেদের ক্ষমতা নেই, আমি তো দেখে এসেছি করার। সেই দৌলতে করেছে, তাতেই ওদের অহংকার, টাকা আছে, এই আছে। আর আমাকে সব সময় এর যে লোকটার সঙ্গে বিয়ে হয়েছে সে ভয় দেখা, আমার দাদাদের পারবে না, ব্যারিস্টারদের ফেল করে দেয়, সব সময় ভয় দেখাচ্ছে। হ্যাঁ, ও আমাকে ভয় দেখিয়ে চলবে। আমি লকডাউনের সময় বলেছি যে ওকে দেবেন না, পাঠাবেন না, ঘর পাঠান, সব সময় ওদেরকে বলেছি। ও মামাকে একবার নিয়ে এলো, মামাকে নিয়ে এসে ও কী করলো, আমাদের ঘরে নিয়ে এলো, মামাকে নিয়ে এসে মিউচুয়াল করাতে। আমি কিন্তু কারোর কাছে সাহায্য চাইনি, ওই নিয়ে এসেছিলো মামাকে। আমি মামা আসুন, মামা আসুন, মামা অনেকবার দুর্গাপুজো তো বছর আগে করেছিল, তার বছর আগে। আমি কোনো রকম ফোন ধরিনি, কিছু না, আমি কোনো রকম ওদের সঙ্গে করিনি। হ্যাঁ, ওরা চেষ্টাও করেনি যে আমাকে নিয়ে কী অসুবিধা কী না, কোনো রকম বলেনি। মামাকে আমি কোনো করিনি, ওর মামা নিজেই এসেছিলো। আমি তখনও বলেছিলাম মামা মামিকে যে ওকে নিয়ে যান,
ওকে নিয়ে যান, এখানে না থাকবে না, ওদিকটা এসেছিলো মামা যে ঘরে ঢোকা। আর না না থাকবে না, আর ইয়েগুলো পড়ো, শাঁকাপলা ওগুলো পড়ো। আমি বলছি না না, যেটা ছেড়ে দিচ্ছি সেটা আবার কেন, হ্যাঁ থুকটাকে আবার চাটবো, থুতু ফেলে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবারে কি মামা কি করলো, বলে পাঠালাম বারবার করে যে না একদম পাঠাবেন না। মামার সঙ্গে ফাড়ানো ঠেলে ওর মামা একটা মিষ্টি নেসছে, মিষ্টির সঙ্গে সঙ্গে নাড়িতে ফেললাম, দেখলো যার সঙ্গে বিয়ে হয়েছিল সে, হ্যাঁ ওরকম লোকের নিয়ে পরে। তারপরে আমি একদিন একবার এসে জন্মদিন পালন করছে আমার ছেলেকে নিয়ে, আমার দিদির মেয়েদের নিয়ে, আমার আর জন্মদিন পালনে ফটোটা পাঠিয়েছি দেখুন, আবার এসছে এখানে জন্মদিন পালন হচ্ছে। ওর মামা তখন আমাকে ফোনে কি অপমান আমাকে, হাউ ডেয়ার ইউ, তোমার এত সাহস কী করে হয়, জানো তো এ কিছু বলবে না, একে অপমান করতে পারি, জুতো মারতে পারি, যা ইচ্ছা করতে পারি, এ কিচ্ছু বলবে না। অপমান কি চূড়ান্ত লিখে পাঠালো আমাকে, যে তোমার সাহস কী করে, আমি এসব জানতাম না। তুমি জানতে না কেন, তুমি দায়িত্ব করে এসছো, আমি তো ডাকিনি। সেটা আমি পাল্টা জবাবে দিলাম যে আপনাকে আমার বলা উচিত হাউ ডেয়ার ইউ, কারণ আপনি জানতেন না কী করে, আপনাকে তো আমি ডাকিনি, আপনি তো দায়িত্ব করে এসেছিলেন ওর ব্যাপারে। সব ওদের মধ্যে সলা পরামর্শ হয় সব সময়, ওই নিয়ে মিটিং, হ্যাঁ কী করে জব্দ করে কিছু ঠকবো, হ্যাঁ এইসব নিয়ে মিটিং। তো যাই হোক, হ্যাঁ বাকি পার্টটা পরে বলছি। এখন এইটুকুই যে আপনারা একটু আমাকে হেল্প করুন দয়া করে, আমাকে হেল্প মানে প্রত্যেকটা মেয়ে এটাতে হেল্প হবে। আরও মেয়েরা সাহস করে এগিয়ে আসে, যদি কেউ আমার মতন অশান্তি ভোগ করছো করছো, তাহলে এমনি করে প্রচার করো, সবার কাছে হেল্প নাও। কিন্তু আমি ওদেরকে অপমান কিছু করতে চাইছি না, শুধু আপনাদের বলছি যে আমাকে যেন ওরা হেল্প করে, আর কিছু না। আমার কিচ্ছু চাই না, বরাবর বলেছি ওদেরকে কিচ্ছু চাই না, শুধু এই লোকটাকে আমি চাই না কোনো সম্পর্ক রাখতে, এখানে থাকতে। কিছু তো সম্পর্ক নেইও, আর কিছু চাই না। বাকিগুলো আরও পরে সব বলবো, আমার ঘটনা ফুলসজ্জার গল্পও বলবো।